গুড মর্নিং স্টুডেন্ট। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি তোমাদের জিওগ্রাফি সুমন স্যার। তো গত ক্লাসে কিন্তু আমরা পশ্চিমবঙ্গের জলবায়ু সম্পর্কে বিস্তারিত পড়েছিলাম, তাই তো? আচ্ছা, তোমরা কতটা পড়েছো বা কতটা জলবায়ু সম্পর্কে জেনেছো সেটা কিন্তু আমি দুটো তিনটে কোশ্চেনের মাধ্যমেই তোমাদের জিজ্ঞাসা করব। হুম। আচ্ছা, কেউ বলো যে পশ্চিমবঙ্গের শীতলতম স্থান কোনটা? ভেরি গুড, সান্দাকফু, তাই তো? দার্জিলিং জেলায় অবস্থিত সান্দাকফু হচ্ছে পশ্চিমবঙ্গের শীতলতম স্থান। আচ্ছা, আর একটা কোশ্চেন বলো যে আমাদের যে পশ্চিমবঙ্গ রাজ্যের যে জলবায়ু সেটা কি প্রকৃতির? ভেরি গুড, ক্রান্তীয় মৌসুমী প্রকৃতির, তাই তো? আচ্ছা, আরেকটা কোশ্চেন আমাকে উত্তর দাও যে আমাদের রাজ্যে সব থেকে উষ্ণতম জেলা, মানে সব থেকে গরম পড়ে কোন জেলায় বেশি? মালভূমি অঞ্চলের কিন্তু একটা জেলা, বলো। পুরুলিয়া, ভেরি গুড। আচ্ছা, তোমরা সবাই মোটামুটি আমার ক্লাসটা আগের দিনের মন দিয়ে শুনেছো, যার জন্য উত্তরও বলতে পারছো। ঠিক আছে স্টুডেন্ট, আজকে কিন্তু আমরা একটা নতুন বিষয় নিয়ে আলোচনা করব। তার আগে আমাকে বলো, তোমরা কোথায় বসবাস করো? পৃথিবীতে, তাই তো? ভেরি গুড। আচ্ছা, এই পৃথিবীর যে উপরিভাগ, যে আমরা যেখানে বসবাস করি, সেটা কি দিয়ে তৈরি? ভূপৃষ্ঠটা মাটি দিয়ে তৈরি, তাই তো? আচ্ছা, আজকে কিন্তু আমরা স্টুডেন্ট এই মাটি সম্পর্কে বিস্তারিত জানব। পশ্চিমবঙ্গে কি কি ধরনের মাটি দেখতে পাওয়া যায়, মাটিগুলির বৈচিত্র্য কি, সেই সম্পর্কে কিন্তু বিস্তারিত জানব। ঠিক আছে স্টুডেন্ট, তোমরাই বললে যে ভূপৃষ্ঠের উপরের স্তরে রয়েছে কিন্তু মাটি, তাই তো? এই মাটি কিন্তু অমূল্য সম্পদ, কারণ এই মাটির উপরেই কিন্তু আমাদের জীবন জীবিকা অনেক কিছুই নির্ভর করে, তাই না? আচ্ছা, তুমি বলো আমাকে যে তোমার বাড়ির পাশে যে চাষবাস হয়, কি চাষবাস হয় বা ভালো চাষবাস কি হয়? ধান চাষ দেখেছো তুমি, তাই তো? অর্থাৎ তোমার অঞ্চলে কিন্তু সমতল ভূমিভাগ রয়েছে, তাই সেখানে কিন্তু প্রচুর পরিমাণে ধান জন্মে। আবার দেখো, পাহাড় অঞ্চলে বা পার্বত্য অঞ্চলে কিন্তু সেখানে ধান চাষ হয় না। তার কারণ সেখানে ভূমিভাগ কিন্তু সমতল নয়, মাটি কিন্তু সমান নয়। সেখানে মাটি কিন্তু খাড়াই রয়েছে, মাটি। তাই সেখানে কিন্তু কি চাষ ভালো হয়? দার্জিলিংয়ে, আমাদের দার্জিলিংয়ে পার্বত্য অঞ্চলে কি চাষ ভালো হয়? দার্জিলিং তোমরা কেউ ঘুরতে গেছো, দেখেছো? চা চাষ, ভেরি গুড। তাহলে দার্জিলিং এ কিন্তু চা চাষ খুব ভালো হয়। এই চাষবাসের উপরে, এই মাটির উপরেই কিন্তু অনেকের আবার জীবিকার ধরনও চেঞ্জ হয়ে যায়, তাই না? এক জায়গায় দেখো কৃষি বা কৃষিকাজ হচ্ছে, সেখান থেকে মানুষ তার জীবিকা অর্জন করছে। আবার দেখো পর্বতে বা পাহাড়ে চা চাষ হচ্ছে, কমলা লেবু চাষ হচ্ছে, তাই না? এই ধরনের কিন্তু মানুষের জীবিকার পরিবর্তন হচ্ছে। তাহলে আমাদের আগে জানতে হবে মাটি কাকে বলে। দেখো, ভূত্বকের উপরে যে শিলাচূর্ণ রয়েছে, বিয়োজিত জৈব পদার্থ রয়েছে, জীবাণু রয়েছে বিভিন্ন রকম, জলীয় দ্রবণ রয়েছে এবং বায়ু দ্বারা কিন্তু গঠিত সূক্ষ্ম পদার্থের হালকা একটা স্তর, এই মাটি। ঠিক আছে? আচ্ছা, মাটির গুণমানের উপরেই কিন্তু ফসলের প্রকৃতি ও তার উৎপাদনশীলতা নির্ভর করে। কিভাবে? দেখো, মাটি যেখানে উর্বর বেশি সেখানে কিন্তু চাষবাস খুব ভালো হয়, তাই না? আর যেখানে মাটি উর্বরতা কম সেখানে কিন্তু চাষবাস খুবই খারাপ হয়। আচ্ছা, আমি ভূপ্রাকৃতি পড়ানোর সময় বলেছিলাম যে পশ্চিমবঙ্গের কিছু কিছু অঞ্চলে মাটি কিন্তু খুবই অনুর্বর। হ্যাঁ, এবার তোমরা আমাকে বলো যে পশ্চিমবঙ্গের কোন অঞ্চলের মাটি খুব অনুর্বর? ভেরি গুড, পার্বত্য অঞ্চলের মাটি, তাই তো? আর মালভূমি অঞ্চলের মাটি। দেখো, সব থেকে যদি অনুর্বর বলি আমি, তাহলে মালভূমি অঞ্চলের মাটি কিন্তু সব থেকে অনুর্বর, তাই না? কারণ সেখানে লাল মাটি, বালির ভাগ প্রচুর থাকে, তাই কিন্তু সেখানে মাটি অনুর্বর। পশ্চিমবঙ্গে যে বিভিন্ন অঞ্চলের ভূপ্রকৃতির পার্থক্য রয়েছে এবং বিভিন্ন অংশে বিভিন্ন সময় ধরে মাটির সৃষ্টির কাজ কিন্তু এখনো চলছে। হ্যাঁ, মাটি কিন্তু এখনো তৈরি হচ্ছে। ঠিক আছে? তাই পশ্চিমবঙ্গের মাটির ধরন বিভিন্ন প্রকার। আমরা এবারে জানবো যে পশ্চিমবঙ্গে মাটির ধরন কয় প্রকার, কি কি তাদের বৈশিষ্ট্য, সবকিছু নিয়ে আলোচনা করব।
দেখো স্টুডেন্টস, উৎপত্তি, গঠন, বৈশিষ্ট্য ও প্রকৃতির উপর ভিত্তি করে কিন্তু আমাদের এই রাজ্যের মাটিকে আমরা প্রধান 5টি ভাগে ভাগ করতে পারি। তাহলে কি কি ভাগ সেগুলো দেখো। 1 নম্বর, পর্জল মৃত্তিকা বা পার্বত্য অঞ্চলের মাটি। আচ্ছা, তোমরা আমাকে বলো যে পার্বত্য অঞ্চলের মাটি বা পার্বত্য অঞ্চল কোন কোন জেলা নিয়ে এগুলো গঠিত হয়েছে? তোমরা কিন্তু এটা ভূপ্রকৃতি পড়ার সময় পড়েছিলে। বলো। ভেরি গুড, সমগ্র দার্জিলিং, কালিম্পং, তাই তো? ভেরি গুড। দেখো এই অঞ্চলের মাটি কিন্তু পর্জল মৃত্তিকা নামে পরিচিত। এখানে ভূমির ঢাল কিন্তু খুব বেশি। এখানে কিন্তু ভূমিতে জল ধারণের ক্ষমতাও তাই অনেকটা কম। ফলে চাষবাস এখানে খুব একটা ভালো হয় না। যেহেতু জল দাঁড়ায় না, সেহেতু চাষবাস খুব একটা ভালো হয় না। এই পার্বত্য অঞ্চলে কিন্তু চা চাষ খুব বিখ্যাত। তোমরা নিশ্চয়ই শুনেছো দার্জিলিং এর চা পৃথিবী বিখ্যাত। হ্যাঁ, এই পর্জল মৃত্তিকায় কিন্তু চা চাষ খুব ভালো হয়। 2 নম্বর দেখো, ধূসর বাদাম জাতীয় মাটি বা তরাই অঞ্চলের মাটি। তরাই অঞ্চলের মাটি, আচ্ছা তরাই অঞ্চল বলতে কোন অঞ্চল তোমরা বলো আমাকে? পড়ে এসেছো কিন্তু আগে। তরাই অঞ্চল বলতে কোন অঞ্চল বোঝাচ্ছে? ভেরি গুড, পর্বতের পাদদেশের যে অঞ্চলগুলো গঠিত সেগুলো কিন্তু তরাই অঞ্চল, তাই তো? আচ্ছা, এই অঞ্চলে মাটি কেমন হবে একটু ভেবে বলো। কারণ উম, পর্বত থেকে কিন্তু নদী, নুড়ি, নালা, বালি ইত্যাদি কিন্তু বয়ে নিয়ে এই পাদদেশে কিন্তু জমায়। তাহলে এই অঞ্চলে মাটি কেমন হবে? ধূসর ও বাদামি জাতীয়, তাই তো? ভেরি গুড। এই অঞ্চলগুলো হচ্ছে তোমার শিলিগুড়ি, আলিপুরদুয়ারের কিছুটা অংশ, জলপাইগুড়ি জেলা এই মাটির কিন্তু অন্তর্গত। এখানেও চা চাষ ভালো হয়। মাটি একটু পার্বত্য অঞ্চলের তুলনায় কিন্তু একটু বেশি উর্বর। আচ্ছা, 3 নম্বর দেখো, মালভূমির ল্যাটেরাইট মৃত্তিকা। মালভূমি মানে কোন কোন অঞ্চল? বলো আমাকে, মালভূমি অঞ্চল মানে কোন কোন অঞ্চল পশ্চিমবঙ্গের? পুরুলিয়া, তারপর বাঁকুড়া, বীরভূমের কিছু অংশ, পশ্চিম মেদিনীপুরের কিছু অংশ, তাই তো? আচ্ছা, এখানকার মাটি কিন্তু ল্যাটেরাইট মৃত্তিকা অর্থাৎ লাল জাতীয় মৃত্তিকা। তোমরা কেউ ঘুরতে গেছো পুরুলিয়াতে? আচ্ছা গেছো, ওখানে মাটি কেমন? লাল না? হ্যাঁ, পুরুলিয়ায় কিন্তু লাল মাটি দেখা যায়। তাই এখানে কিন্তু চাষবাস খুব একটা ভালো হয় না। কারণ লাল মাটি মানে কি? বালি মাটি। এই বালি মাটিতে কিন্তু জল ধরে রাখতে পারে না। জল দেখবে বালি মাটি, বালিতে জল দিলে সে জল কিন্তু সঙ্গে সঙ্গে নিচের দিকে চুইয়ে চলে যায়। ফলে চাষবাস কিন্তু একদম ভালো হয় না। অর্থাৎ মাটির ধরন কিন্তু অনুর্বর। ঠিক আছে? দেখো 4 নম্বর দেখো, উপকূলের লবণাক্ত মাটি। উপকূল অঞ্চল বলতে কি বোঝাচ্ছে? বলো। যেখানে আমাদের ম্যানগ্রোভ জন্মায় কোথায়? সুন্দরবন অঞ্চলে, তাই তো? ভেরি গুড। দেখো উপকূলের লবণাক্ত মাটি কিন্তু এই সুন্দরবন অঞ্চলের সমগ্র যে সমুদ্র তীরবর্তী যে অঞ্চল সেই অঞ্চলগুলোতে এবং নদীর তীরবর্তী যে অঞ্চল সেই অঞ্চলগুলোতে দেখা যায়। এখানে কি কি গাছ বিখ্যাত বলো? সুন্দরী, গরান, গেওয়া, তাই তো? আচ্ছা, এগুলো কিন্তু এই উপকূলের লবণাক্ত মাটিতেই জন্মায়। আচ্ছা, 5 নম্বর দেখো, সমভূমি অঞ্চলের মাটি বা পলি মাটি। সমভূমি অঞ্চল অর্থাৎ কোন কোন অঞ্চল জুড়ে সমভূমি অঞ্চল আমাদের গঠিত হয়েছে? ভেরি গুড, পশ্চিমের মালভূমি অঞ্চল আর উত্তরের কি পার্বত্য অঞ্চল বাদে কিন্তু সমগ্র অঞ্চল আমাদের সমভূমি অঞ্চল রূপে পরিচিত। এই অংশে মাটি কিন্তু খুবই উর্বর হয়। তার কারণ এই মাটি কিন্তু জল ধারণ ক্ষমতা অনেক বেশি এবং এই মাটির অপর নাম পলি মাটি। সমভূমি অঞ্চলের মাটির অপর নাম কিন্তু পলি মাটি। এখানে দেখবে চাষবাস খুব ভালো হয়, ফসল উৎপন্নও খুব ভালো হয়। আচ্ছা, তোমার বাড়ি আহ, আশেপাশে অঞ্চলে কি ধরনের উদ্ভিদ জন্মায় বা কি ধরনের চাষবাস হয়? ধান চাষ, তাই তো? ধান চাষ, গম চাষ। পশ্চিমবঙ্গের বর্ধমান জেলা কিন্তু রয়েছে যে জেলাতে সব থেকে বেশি ধান চাষ হয়। তাই পশ্চিমবঙ্গ কিন্তু ধানের গলা বলা হয় এই বর্ধমান জেলাকে। ঠিক আছে? এবারে দেখো, আমরা যে এই ভাগগুলো যে পড়লাম, কি কি ভাগ পড়লাম? পার্বত্য অঞ্চলের মাটি, তরাই অঞ্চলের মাটি, ল্যাটেরাইট মাটি, উপকূলের মাটি,
সমভূমি অঞ্চলের মাটি, এই মাটিগুলো সম্পর্কে কিন্তু আমরা বিস্তারিত পরের স্লাইডে জানব। আচ্ছা, এবার আমরা পশ্চিমবঙ্গের যে মাটির ভাগগুলো রয়েছে সেই মাটির ভাগের প্রথমটি পার্বত্য অঞ্চলের মাটি, এই সম্পর্কে কিন্তু আমরা বিস্তারিত জানব। আগে আমরা জানতে হবে এই পার্বত্য অঞ্চল কোন কোন অঞ্চল নিয়ে গঠিত, অর্থাৎ কোন কোন জেলা নিয়ে গঠিত। তোমরাই আমাকে বললে, কি বললে? সমগ্র দার্জিলিং জেলা, কালিম্পং জেলা, আলিপুরদুয়ারের কিছুটা অংশ নিয়ে কিন্তু এই অঞ্চল গঠিত। ঠিক আছে? এই পার্বত্য অঞ্চলের মাটির অপর নাম কিন্তু পটসল মৃত্তিকা। এটা কিন্তু তোমরা ভালো করে মনে রাখবে। দার্জিলিং পার্বত্য অঞ্চলের মাটিকে কি নামে পরিচিত? পটসল মৃত্তিকা। দেখো স্টুডেন্ট, এই যে মৃত্তিকা তৈরি হয়েছে কিভাবে, সেটা সম্বন্ধে আমরা একটু জানবো। পার্বত্য অঞ্চলে কিন্তু প্রচুর গাছপালা থাকে, তাই না? তোমরা তো পাহাড়ে ঘুরতে গেছো, দেখোনি পাহাড়ে শুধু গাছ আর গাছ। পাহাড় যে ঢেউ খেলানো আছে তার পাড়ে প্রচুর গাছ আর গাছ। হ্যাঁ, এই প্রচুর যে গাছপালা রয়েছে, এই গাছপালার যে পাতা, বিভিন্ন ফলমূল ইত্যাদি কিন্তু মাটিতে পড়ে। এবং পাহাড় পর্বত অঞ্চলে কিন্তু প্রচুর বৃষ্টিপাত হয়, তোমরা জানো। এই বৃষ্টিপাতের ফলে কিন্তু এই ফলমূল ইত্যাদি পচে মাটিতে হিউমাস সৃষ্টি করে। এবং এই বৃষ্টিপাতের ফলে এই যে মাটির উপরে লোহা, ক্যালসিয়াম, অ্যালুমিনিয়াম ইত্যাদি কিন্তু ধীরে ধীরে মাটির নিচের স্তরে পৌঁছে যায়। এবং মাটির যে নিচের স্তরটা রয়েছে সেই স্তরটাকে ওরা শক্ত করে দেয় এবং হার্ড প্যান তৈরি করে, অর্থাৎ শক্ত ভূমির তৈরি করে। ঠিক আছে? এবারে পার্বত্য অঞ্চলের যে মাটি, তার কিছু বৈশিষ্ট্য আমরা জানব। আচ্ছা, তুমি বলো আমাকে যে পার্বত্য অঞ্চলের মাটিতে কাদা বেশি না নুড়ি কাকর বালি ইত্যাদি বেশি? বলো। নুড়ি কাকর বালি বেশি, তাই তো? হ্যাঁ, ঠিক। এই নুড়ি কাকর বালি বেশি হওয়ার জন্য কিন্তু মৃত্তিকাটা পুরো অম্লধর্মী হয় এবং মাটিতে কিন্তু জৈব দ্রব্য এবং বালি অত্যাধিক পরিমাণে থাকে। আচ্ছা, ২, মাটির ধৌত ক্ষয় ও ধস প্রবণতা কিন্তু অনেক বেশি। তোমরা কিন্তু মাঝে মাঝে খবরে শুনেছো বা দেখেছো যে বর্ষাকালে পাহাড় বা পর্বতে ঘুরতে গেছে অনেকে, কিন্তু ধসের জন্য আটকে গেছে, হয়তো দেখোনি ছবিতে? রাস্তা পুরো বন্ধ হয়ে যায়, রাস্তার উপর দিয়ে ধস নামে। পাহাড়ের কোলে কোলেই তো রাস্তা তৈরি হয়, সে রাস্তা দেখবে ধসে নিচে চলে গেছে, তাহলে মানুষ যাতায়াত করবে কি করে? এটা একটা সমস্যা। তাহলে মাটি কিন্তু এইভাবে ধস নামে পার্বত্য অঞ্চলে, এবং বৃষ্টির ফলেই কিন্তু এটা হয়ে থাকে। আচ্ছা, আরেকটা বৈশিষ্ট্য দেখো, এই পার্বত্য অঞ্চলে মাটিতে কিন্তু প্রচুর পরিমাণে বালি থাকে। তাই জন্য এর দেখতে অনেকটা কি কালার হবে? মাঠে যদি বালির কালার বেশি থাকে তাহলে দেখতে কি কালার হবে? এটা ধূসর রঙের হবে কিন্তু। ঠিক আছে? আচ্ছা, আর কি পয়েন্ট আছে? কখনো কখনো এই মাটি কিন্তু আবার হালকা বাদামি রঙেরও হয়ে থাকে। আচ্ছা, গুরুত্ব দেখো, পার্বত্য অঞ্চলে মাটিতে আমরা উর্বরতা কম, সেটা আগেই জানলাম, তাই না? এই উর্বরতা কম হওয়া সত্ত্বেও কিন্তু চা চাষ, বিভিন্ন ফসল বা মশলা, স্কোয়াশ, সিনকোনা, আলু, এছাড়া ভুট্টাও কিন্তু মোটামুটি ভালোই হয়। হুম। আচ্ছা, তোমরা আমাকে বলো যে চা চাষ পশ্চিমবঙ্গের, পশ্চিমবঙ্গ না, ভারতের বলো, ভারতের মধ্যে সব থেকে বেশি চা উৎপন্ন হয় কোন রাজ্যে? দার্জিলিং নয়, কিন্তু দার্জিলিং এর চা তো পৃথিবী বিখ্যাত, সেটা তো আমরা জানি সবাই। কিন্তু কোন রাজ্যে চা উৎপাদনে প্রথম, বা চা তৈরিতে কোন রাজ্য ভারতের মধ্যে প্রথম? বলো। আচ্ছা, ঠিক আছে, আমি বলে দিচ্ছি। অসম রাজ্য কিন্তু চা উৎপাদনে ভারতের মধ্যে প্রথম। দেখো ছবিটা তোমরা, এই যে পাহাড়ের ঢালে ঢালে দেখো চা চাষ হয়েছে। চা চাষে কিন্তু জল জমিতে দাঁড়িয়ে থাকলে ভালো হয় না, তাই তো? ধাপ কাটা ভূমিভাগে বা খাড়াই ভূমিভাগে কিন্তু চা চাষটা ভালো হয়, যেখানে জল না দাঁড়ানোই শ্রেয়। তবে চা চাষে কিন্তু প্রচুর বৃষ্টিপাতের প্রয়োজন হয়। হ্যাঁ, বৃষ্টিপাতের প্রয়োজন হয়, কিন্তু চা গাছের গোড়ায় জল জমে থাকলে কিন্তু চা গাছ পচে যায়। তাই চা গাছের ঢালু জমিতেই কিন্তু চা চাষ ভালো হয়। অর্থাৎ ঢালু জমি কোথায় রয়েছে? পার্বত্য অঞ্চলে। তাহলে পার্বত্য অঞ্চলেই কিন্তু চা চাষ ভালো হয়। দেখো স্টুডেন্ট, এবারে ২ নম্বর ভাগ, তরাই অঞ্চলের মাটি বা ধূসর বাদামি জাতীয় মাটি। আচ্ছা, তরাই অঞ্চল কোনটা বলবো আমরা?
বলো। ভেরি গুড। পর্বতের পাদদেশের যে অংশ সেটাকে আমরা কি বলবো? তরাই অঞ্চল, তাই তো? আচ্ছা, আগের ক্লাসে কিন্তু আমরা আলোচনা করেছিলাম যে তরাই শব্দের অর্থ কি। এটা কিন্তু তোমাদের বলতে হবে আমাকে যে তরাই শব্দের অর্থ কি। ভেরি গুড, গুড বয়। আমরা তাহলে তরাই শব্দের অর্থ কি জানলাম? স্যাঁতস্যাঁতে, তাই তো? আর একটা ডুয়ার্স বলে একটা জায়গা রয়েছে, সেই ডুয়ার্স শব্দের অর্থ কি তোমরা বলো? দরজা। ভেরি গুড, তোমরা আগের ক্লাস তাহলে মন দিয়ে করেছো। ভেরি গুড। দেখো, পশ্চিমবঙ্গে যে তরাই অঞ্চল সেটা কিন্তু এই দার্জিলিং জেলার শিলিগুড়ি মহকুমা এবং আলিপুরদুয়ার জেলা আর জলপাইগুড়ি জেলার কিছুটা অংশ নিয়ে এই তরাই অঞ্চল গঠিত। ঠিক আছে? সরি, তরাই অঞ্চল কিন্তু মাটিতে সামান্য নুড়ি, কাঁকড়, বালি ইত্যাদি থাকে। তার কারণ আমাকে বলো তোমরা। ভেরি গুড। পার্বত্য অঞ্চল থেকে যখন নদী নেমে আসে তখন নদী তার ক্ষয়কাজ করে তার সাথে নুড়ি, কাঁকড়, বালি ইত্যাদি পর্বতের পাদদেশে জমায়, তাই তো? আচ্ছা, ভেরি গুড। এবারে দেখো কিছু বৈশিষ্ট্য তরাই অঞ্চলের মাটির। মাটি ধূসর বাদামি মাটি এবং অপেক্ষাকৃত কম আম্লিক। অপেক্ষাকৃত কম আম্লিক কেন বলছে? পার্বত্য অঞ্চলের যে মাটি আমরা পড়েছিলাম সেই মাটি কিন্তু ছিল অনেক বেশি আম্লিক, তাই তো? এই মাটিতে কিন্তু অতটাও আম্লিক নয়, তাই বলেছে কম আম্লিক। কারণ এই মাটিতে কিন্তু কাদা কিছুটা থাকে, আবার কিছুটা নুড়ি কাকড় বালিও থাকে। বেলে দোআঁশ যে মাটি যেমন হয়, এটা ঠিক তেমনই। আচ্ছা, এই মাটিতে খনিজ ও লৌহ অক্সাইডের জন্য গাঢ় বাদাম রঙের হয়। ঠিক আছে? লোহা অক্সাইডের পরিমাণ বেশি এবং খনিজ পদার্থও কিন্তু সমৃদ্ধ এই মাটি। আচ্ছা, এরপরে আসবো, এই মাটি কিন্তু নুড়ি, বালি, কাঁকড় ইত্যাদির সমন্বয়ে তৈরি। ঠিক আছে? আর পার্বত্য অঞ্চলের তুলনায় এই অঞ্চলের মাটিতে কিন্তু ফসল উৎপাদন অনেকটা বেশি হয়। ওখানে ছিল অনুর্বর মাটি পার্বত্য অঞ্চলে, আর তরাই অঞ্চলের মাটি কিন্তু সে তুলনায় কিছুটা উর্বর মাটি। আচ্ছা, এই মাটিতে দেখো ধান, আহ, চা, গম, কমলালেবু, আনারস ইত্যাদি চাষ হয়। অর্থাৎ যে দেখবে তোমরা বাগিচা ফসল এবং যে বাগান হয় না, এই বাগান ও বাগিচা ফসল কিন্তু তরাই অঞ্চলে বেশি পরিমাণে দেখা যায়। ঠিক আছে? তাহলে আমরা কি জানলাম? জানলাম যে তরাই অঞ্চলের মাটি কেমন এবং তরাই অঞ্চলে কি কি ফসল উৎপন্ন হয়। ঠিক আছে? এরপরে আমরা 3 নম্বর ভাগটা পড়ব। এবার আমাদের 3 নম্বর ভাগ, মালভূমির ল্যাটেরাইট মৃত্তিকা। তার আগে আমরা জানবো যে ল্যাটেরাইট শব্দটা কিভাবে এসছে। ঠিক আছে? দেখো, ল্যাটেরাইট একটা ল্যাটিন শব্দ, ল্যাটার থেকে এসছে কিন্তু, যার অর্থ কি বলতো? যার অর্থ কিন্তু ইট। তাহলে ল্যাটিন শব্দ ল্যাটার থেকে এই শব্দটা এসছে ল্যাটেরাইট, যার অর্থ কিন্তু ইট। ইট কেন? দেখতেও দেখবে ইটের মতো, লালচে, তাই না? দেখো, এই যে মালভূমি অঞ্চল পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় লক্ষ্য করা যায়? পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চল পশ্চিমাংশে। তাহলে সেখানে তোমরাই বলো আমাকে কোন কোন জেলা অবস্থান করছে? ভেরি গুড। পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানের কিছুটা অংশ। ভেরি গুড। দেখো, এই যে মালভূমির ল্যাটেরাইট মৃত্তিকার যে সৃষ্টি বা উৎপত্তির যদি আমরা আহ, দিকে লক্ষ্য রাখি, তাহলে এখানে বৃষ্টিপাতের ফলে যে ধৌত প্রক্রিয়া হয়, এর ফলে যে মাটির উপরে লোহা, অ্যালুমিনিয়াম, ক্যালসিয়াম, সোডিয়াম ইত্যাদি কিন্তু ধৌত প্রক্রিয়ার মাধ্যমে মাটির নিচের স্তরে প্রবেশ করে যায়। এবং লোহা এবং অ্যালুমিনিয়াম অক্সাইড ইত্যাদি আমরা কি জানি যে মালভূমি অঞ্চল শুষ্ক থাকে, তাই না? এই শুষ্কতার ফলে বা শীতের সময় এটা জমে যায় এবং জমে গিয়ে শক্ত ইটের মতো এই ল্যাটেরাইট মাটির সৃষ্টি করে। ঠিক আছে? এবারে স্টুডেন্ট, আমরা জানবো এই মালভূমির যে ল্যাটেরাইট মাটি, এই মাটির কিছু কিছু বৈশিষ্ট্য সম্পর্কে। প্রথমেই আসবো, লোহা ও অ্যালুমিনিয়াম অক্সাইডের অধিক্যের জন্য, অর্থাৎ মাটিতে লোহা এবং অ্যালুমিনিয়াম যে অক্সাইড সেটা বেশি পরিমাণে থাকায় এই মাটি কিন্তু লালচে হয়। ঠিক আছে? তার সাথে সাথে কিন্তু বাদামি এবং হলদে রঙেরও হয়ে থাকে। তোমরা স্টুডেন্ট এটা খাতায় নোট ডাউন করতে পারো যে কোশ্চেনটা খুবই ইম্পর্ট্যান্ট, যে আহ,
মালভূমি অঞ্চলের মাটি লাল কেন? যদি 1 নম্বর কোশ্চেন আসে যে মালভূমি অঞ্চলের মাটি লাল কেন, তখন তোমরা কি বলবে? তখন তোমাদের উত্তর হবে লোহা ও অ্যালুমিনিয়াম অক্সাইডের পরিমাণ বেশি হওয়ার জন্যে মালভূমি অঞ্চলের মাটির রং কিন্তু লাল হয়। ঠিক আছে? দেখো 2 নম্বর পয়েন্ট, মাটি অম্লধর্মী হয়। আমরা প্রথমেই পড়লাম মাটিতে লোহা থাকে বেশি, বালি থাকে বেশি, তাই কিন্তু মাটি অম্লধর্মী, পার্বত্য অঞ্চলের মতোই কিন্তু। অর্থাৎ পার্বত্য অঞ্চলের মাটি যেমন অনুর্বর ছিল, এটাও কিন্তু ঠিক তেমনি অনুর্বর। কারণ এই মাটিতে কিন্তু প্রচুর পরিমাণে নুড়ি, কাঁকড়, বালি ইত্যাদি থাকে। ঠিক আছে? তোমরা লক্ষ্য করবে দেখবে যে বড় বড় লাল ইটের চাই, ইট ঠিক না, ইটের মতো দেখতে, ইটের এরকম গোল গোল চাই, তারপরে মাটি, এই ল্যাটেরাইট মাটি কিন্তু রাস্তাঘাট, তারপরে মানুষের ঘরবাড়ি নির্মাণ করতেও কিন্তু তোমরা দেখতে পাবে এই মাটি। আচ্ছা, এই মাটি কিন্তু স্টুডেন্ট কৃষিকাজের একদম অনুপযুক্ত। তার কারণ আমাকে কেউ বলো? একদম সহজ, কিন্তু কৃষিকাজের অনুপযুক্ত কিন্তু এই মাটি। তার কারণ হচ্ছে ভেরি গুড, মাটিতে জল ধারণ ক্ষমতা কম। যেহেতু লোহা বালির পরিমাণ বেশি, তাই জল কিন্তু খুব সহজেই মাটির গভীরে প্রবেশ করে যায়, তাই না? ফলে গাছপালা জল পায় না, ফলে এখানে উদ্ভিদ জন্মাতেও পারে না। ঠিক আছে, দেখো তবে মাঝে মাঝে জলসেচের মাধ্যমে কিন্তু এই মাটির অঞ্চলে কিছু পরিমাণ ধান, সর্ষে বা বাদাম চাষ কিন্তু করা হয়। ঠিক আছে? তাহলে আমরা কি জানলাম? যে মালভূমি অঞ্চলের মাটির কি নামে পরিচিত? লাল মাটি বা ল্যাটেরাইট মৃত্তিকা। ঠিক আছে? কোন কোন অঞ্চলে দেখা যায় সেটাও জানলাম। আর জানলাম যে এই মাটি কিন্তু কৃষিকাজের অনুপযুক্ত। তার কারণ হচ্ছে এই মাটিতে প্রচুর পরিমাণে নুড়ি, কাঁকড়, বালি ইত্যাদি থাকে। ঠিক আছে স্টুডেন্ট? আচ্ছা, এরপরে আমরা 4 নম্বর পার্টটা পড়বো, 4 নম্বর ভাগটা পড়বো। 4 নম্বর আমরা আসবো উপকূলের লবণাক্ত মাটি। আচ্ছা, উপকূল অঞ্চল বলতে কোন কোন অঞ্চল বোঝা যাচ্ছে বলো? কোন অঞ্চলকে আমরা উপকূলীয় অঞ্চল বলবো? সমুদ্র তীরবর্তী অঞ্চলকে আমরা উপকূলীয় অঞ্চল বলবো, তাই তো? দেখো, পশ্চিমবঙ্গের কিন্তু দক্ষিণে সুন্দরবনের যে অঞ্চল রয়েছে, সুন্দরবন অঞ্চল কিসের জন্য বিখ্যাত? ম্যানগ্রোভ অরণ্য এবং রয়্যাল বেঙ্গল টাইগার, তাই তো? এই সুন্দরবনের যে অঞ্চলটা, এই অঞ্চলের বেশিরভাগ অংশ কিন্তু উপকূলীয় লবণাটে মাটি নিয়ে তৈরি হয়েছে। ঠিক আছে? এই মাটি কিভাবে তৈরি হয়েছে সেটারও কিন্তু একটা ইতিহাস রয়েছে। দেখো, আহ, অসংখ্য নদ নদী রয়েছে এই সুন্দরবন অঞ্চলে। এই নদ নদীর পলি কিন্তু স্থলজ পলি, এবং সমুদ্রের যে তরঙ্গ হয়, সেই তরঙ্গের সময় কিন্তু পলি কিন্তু অনেকটা উপরের দিকে উঠে আসে। এবং ম্যানগ্রোভ অরণ্যের যে পাতা, গাছপালা, নোংরা ইত্যাদি যখন প্রতিদিন তো জোয়ার ভাটা হয়, এই জোয়ার ভাটার ফলে কিন্তু ক্ষারীয় এবং দিনের পর দিন লবণাক্ত বৃদ্ধি পায়। ঠিক আছে? তোমরা আমাকে স্টুডেন্ট বলো যে সুন্দরবনের যে অঞ্চল, সে সুন্দরবন অঞ্চলে কিন্তু একটা বিখ্যাত আহ, সাগর এসে মিশেছে, বা সাগরের পাড়ে পশ্চিমবঙ্গের দক্ষিণে একটা বিখ্যাত সাগর রয়েছে, তার নাম কি? মনে করো, যেখানে কিন্তু গঙ্গা নদী এসে মিশেছে। আগেই আমরা পশ্চিমবঙ্গের নদ নদী পড়ার সময় কিন্তু পড়েছিলাম এটা। বলো। মনে নেই তো? ঠিক আছে, দেখো আমি বলে দিচ্ছি, উত্তর হবে বঙ্গোপসাগর। মনে পড়েছে? হ্যাঁ। তাহলে এই যে উপকূলীয় লবণাক্ত অঞ্চল, এগুলো কিন্তু এই বঙ্গোপসাগর সাগরের কিন্তু উপকূলের অঞ্চল, যা সুন্দরবন নামে পরিচিত, যেখানে প্রচুর ম্যানগ্রোভ অরণ্য রয়েছে। সারা পৃথিবীর মধ্যে কিন্তু আমাদের এই সুন্দরবন অঞ্চলে সব থেকে বেশি ম্যানগ্রোভ অরণ্য রয়েছে। দেখো, এই সমুদ্রে যে লবণাক্ত মাটি, এই মাটির কিন্তু কিছু কিছু বৈশিষ্ট্য রয়েছে। যেমন 1 নম্বর দেখো, জোয়ারের সময় সমুদ্রে প্রচুর লবণাক্ত জল ঢুকে যায়, আবার কিন্তু ভাটার সময় তা আবার কিন্তু জেগেও ওঠে, তাই না? তোমরা তো সমুদ্রের বা সুন্দরবন অঞ্চলে কি ঘুরতে গেছো? দেখনি, দেখবে মাটিতে ছোট ছোট এরকম উঁচু উঁচু হয়ে রয়েছে গাছের গুঁড়িগুলো, ওগুলো কিন্তু লবণাক্ত লবণাম্ব উদ্ভিদ। ঠিক আছে? আচ্ছা, 2 নম্বর দেখো, জৈব পদার্থ ও দ্রবণীয় লবণের পরিমাণ কিন্তু অনেক বেশি। যেহেতু সমুদ্রের জল এখানে প্রবেশ করে, তাই এখানে প্রচুর পরিমাণে লবণ আসে।
আচ্ছা, আরো একটা বৈশিষ্ট্য তোমরা লক্ষ্য করবে, উপকূলের লবণাক্ত মাটির কিন্তু রং যে হয় সেটা কিন্তু অনেক কালো হয়। ঠিক আছে? এবং পলি মাটির আধিক্য বেশি থাকে। গুরুত্ব দেখো, কৃষি অনুপযুক্ত মাটিতে কিন্তু নারকেল, সুপারি ও তাল গাছ ভালো হয়। তোমরা দীঘা গেছো, দীঘার পাশে দেখবে একটু দূরে প্রচুর নারকেল গাছ রয়েছে, তাই না? এই উপকূল অঞ্চলে কিন্তু প্রচুর নারকেল গাছ হয়, সুপারি গাছও লক্ষ্য করেছো, দক্ষিণ চব্বিশ পরগনার সুপারি গাছ রয়েছে অনেক, তাল গাছ রয়েছে, তাই তো? হুম। এছাড়া কিন্তু আরো ফসল উৎপন্ন হয় এখানে। কি কি ফসল উৎপন্ন হয় বলতে পারবে কেউ আমাকে? এই লবণাক্ত, এই উপকূলের লবণাক্ত মাটিতে? আচ্ছা, আমি বলছি শোন। তরমুজ ভালো হয়, লঙ্কা হয়, সূর্যমুখীর চাষ কিন্তু এই উপকূল মাটিতে ভালো হয়। তাহলে আমরা ৪ নম্বর কি জানলাম? জানলাম যে উপকূলের লবণাক্ত মাটি অর্থাৎ আমাদের সুন্দরবন অঞ্চলের যে মাটি, সেই মাটি। তার কিছু বৈশিষ্ট্যও আমরা জানলাম এবং তার কিছু গুরুত্ব সম্পর্কেও আমরা জানলাম। কি কি ফসল উৎপন্ন হয় বা কি কি গাছ জন্মায় সেটাও জানলাম। ঠিক আছে স্টুডেন্ট, এরপরে আমরা ৫ নাম্বার যে ভাগটা রয়েছে সেই ৫ নম্বর ভাগটা নিয়ে আলোচনা করব। দেখো, ৫ নম্বর ভাগ হচ্ছে সমভূমি অঞ্চলের মাটি বা পলি মাটি। সমভূমি অঞ্চলের মাটিকে কিন্তু আমরা বলবো পলি মাটি। আচ্ছা, পলি মাটি কিন্তু খুবই উর্বর হয়, এখানে চাষবাসও খুব ভালো হয়, কারণ এখানে এই মাটি কিন্তু কি নুড়ি, কাঁকড়, বালি এবং পলির সমন্বয়ে গঠিত এবং জল ধারণ ক্ষমতাও অনেক বেশি। আচ্ছা, তাহলে সমভূমি অঞ্চলের মাটি কোন কোন অঞ্চল নিয়ে গঠিত তোমরা বলো? কোন কোন অঞ্চল সমভূমি অঞ্চল নিয়ে গঠিত? ভেরি গুড। পার্বত্য অঞ্চল উত্তরে আর পশ্চিমের মালভূমি অঞ্চল বাদ দিলে যে অংশটা রয়েছে, তাই তো? অর্থাৎ কোচবিহার, মুর্শিদাবাদ, মালদা, দুই দুই ২৪ পরগনা, মেদিনীপুর, আচ্ছা নদিয়া, এইসব যে অঞ্চলগুলো রয়েছে এই অঞ্চলগুলো নিয়েই কিন্তু সমভূমি অঞ্চল গঠিত। আর এই অঞ্চলের মাটি কিন্তু পলি মাটি। ঠিক আছে? পশ্চিমবঙ্গের বেশিরভাগ অঞ্চল কিন্তু সমভূমি অঞ্চলের মাটি দ্বারা গঠিত। আচ্ছা, এই সমভূমি অঞ্চলের উৎপত্তি যদি আমরা বলি কিভাবে হয়েছে, দেখো, হিমালয় পর্বত থেকে অনেক নদী কিন্তু উৎপন্ন হয়েছে, উৎপন্ন হয়ে কোথায় গেছে বলো? পশ্চিমবঙ্গের মধ্য দিয়ে কিন্তু অনেক নদী প্রবেশ করে বঙ্গোপসাগরে মিশেছে, বাংলাদেশে প্রবেশ করেছে, তাই তো? হ্যাঁ, এই যে নদী, নুড়ি, কাঁকড়, বালি এবং পলি বয়ে নিয়ে এসে কিন্তু এই সমভূমির সৃষ্টি হচ্ছে। আবার উপকূলবর্তী অঞ্চলে যে সমুদ্র তরঙ্গ হয়, সেই সমুদ্র তরঙ্গের ফলে কিন্তু এই পলিমাটি ধীরে ধীরে সঞ্চিত হয়ে আমাদের এই উপকূলের সমভূমি অঞ্চলের মাটি বা যে সমুদ্র যে তরঙ্গের ফলে যে পলি সেটাই নিয়ে কিন্তু এই পলিমাটি সৃষ্টি হয়। আচ্ছা, এই যে পলিমাটির কিছু বৈশিষ্ট্য আমার রয়েছে, সেই বৈশিষ্ট্যগুলি কেউ একজন বলো আমাকে, একটা বৈশিষ্ট্য আমাকে বলো কি হতে পারে? আমি কিন্তু এক্ষুনি বলে দিয়েছি যে কি হতে পারে বৈশিষ্ট্য। ভেরি গুড। তুমি একটা বললে জল ধারণ ক্ষমতা কিন্তু এই মাটিতে বেশি, তাই তো? আচ্ছা, আর একটা বলো। এই মাটিতে কাদার পরিমাণও বেশি। বাহ, ভেরি গুড। দেখো, এই মাটিতে কিন্তু সূক্ষ্ম বালি থাকে আর খনিজের সমন্বয়ে কিন্তু এই পলিমাটি গঠিত হয়। ঠিক আছে? আচ্ছা, আর দেখো এই পলিমাটি কিন্তু সুগভীর হয়। ঠিক আছে? এবারে আমরা ৩টে বিষয় নিয়ে একটু আলোচনা করব, যেটা হচ্ছে খাদার। তোমরা ছবিতে দেখো, ভালো করে দেখো। খাদার, ভাঙ্গার আর ভাবক। এই ৩টে কিন্তু খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। তোমরা একটু মন দিয়ে শোনো। আমরা প্রথমে আসবো খাদার কাকে বলে। দেখো, ছবিটা তোমরা দেখো, নদী একটা বয়ে গেছে দেখো, খাদারের ঠিক নিচে ছবি রয়েছে একটা, একটা নদী দেখো মাঝখান থেকে বয়ে গেছে। এই নদীর তীরবর্তী যে অংশ সেটাকে কিন্তু আমরা খাদার বলবো। যে নদী তীরবর্তী যে পলিমাটি, নতুন পলিমাটি দিয়ে গঠিত অংশকে আমরা বলবো খাদার। ছবি দেখো, নদীর যে কাছে অংশ রয়েছে সে অংশটা দেখো লেখা আছে খাদার। ঠিক আছে? আর ভাঙ্গার কাকে বলবো? নদীর দেখো ঠিক দূরে লেখা রয়েছে দেখো ছবিতে ভাঙ্গার, তাই তো? তাহলে নদীর থেকে দূরে যে পলিমাটি দ্বারা গঠিত অঞ্চল তাকে আমরা কি বলবো? ভাঙ্গার। দুটো জিনিস মাথায় রাখবে। এক, নদীর
তীরবর্তী অংশে বা নদীর কাছে পলিমাটি, আর 2 নদীর দূরের পলিমাটি। নদীর দূরের পলিমাটি হচ্ছে ভাঙ্গার, আর নদীর কাছের পলিমাটি হচ্ছে খাদার। ঠিক আছে? এরপরে আসবো দেখো ভাবর। দেখো পার্বত্য অঞ্চলের যে তলদেশে অর্থাৎ তরাই অঞ্চলে যে নুড়ি কাঁকড় বালি সমন্বয়ে যে মাটি তৈরি হয় তাকে আমরা বলবো ভাবর। তাহলে ভাবর কাকে বলবো? যে নুড়ি কাঁকড় বালি নিয়ে তৈরি যে পার্বত্য অঞ্চলে পাদদেশের যে মাটি সৃষ্টি হয় তাকে আমরা বলবো ভাবর। ঠিক আছে? এবারে আমরা এই যে সমভূমির পলিমাটি পড়লাম, এই পলিমাটিরও কিন্তু কয়েকটি ভাগ রয়েছে। ঠিক আছে? এই ভাগ সম্বন্ধে আমরা অল্প বিস্তর একটু জানবো পরের স্লাইডে। তোমরা দেখো স্টুডেন্ট, এবারে আমরা এই পলিমাটির যে কয়েকটি ভাগ সে সম্পর্কে জানবো। দেখো আঞ্চলিক বৈশিষ্ট্য অনুসারে কিন্তু আমাদের রাজ্যে পলিমাটিকে আমরা 5টি ভাগে ভাগ করতে পারি। কয় ভাগে? 5 ভাগে। 1 নম্বর দেখো নতুন পলিমাটি। এই নতুন পলিমাটির অপর নাম কিন্তু কি? খাদার। আচ্ছা তোমরা আমাকে বলো, এক্ষুনি আমি বললাম খাদার কাকে বলে, ছবি দেখেও বুঝিয়েছি তোমাদের। ভেরি গুড, নদীর তীরবর্তী যে পলিমাটি তাকে আমরা কি বলবো? খাদার। আচ্ছা 2 নম্বর দেখো প্রাচীন পলিমাটি। এটা বলো কেউ আমাকে। নদীর যে দূরবর্তী অংশের পলিমাটি দিয়ে গঠিত তাকে আমরা বলবো প্রাচীন পলিমাটি, তাই তো? ব্যাস, ভেরি গুড। দেখো লাল ও হলুদ পলিমাটি। লাল ও হলুদ পলিমাটি দেখো যে ল্যাটেড মৃত্তিকা আছে আমাদের মালভূমি অঞ্চল, সেই মালভূমির অঞ্চলে মাটি কিন্তু ক্ষয় পেয়ে কিন্তু এই লাল ও হলুদ পলিমাটির সৃষ্টি করছে। ঠিক আছে? 4 নম্বর দেখো বদ্বীপীয় পলিমাটি। বদ্বীপ, সক্রিয় বদ্বীপ দেখা যায় কিন্তু আমাদের উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা জেলায়। এই অংশে কিন্তু এই সক্রিয় বদ্বীপ অঞ্চলগুলো এই বদ্বীপীয় পলিমাটি দ্বারা গঠিত। ঠিক আছে? এবারে দেখো 5 নাম্বার উপকূলীয় পলিমাটি, অর্থাৎ উপকূল অঞ্চল। আমাদের পূর্ব মেদিনীপুরের যে উপকূল অঞ্চল রয়েছে সেই অঞ্চল পলি ও বালি মাটির সমন্বয়ে যে মাটি তৈরি হচ্ছে তাকে আমরা বলবো উপকূলীয় পলিমাটি। এটা গেল আমাদের পলিমাটির 5টা ভাগ। এবারে পলিমাটির যদি গুরুত্ব বলি আমরা, দেখো পশ্চিমবঙ্গের কিন্তু খাদ্য ভাণ্ডার বলা হয় আমাদের এই পলিমাটি অঞ্চলকে। কারণ ধান, বিভিন্ন শাকসবজি, আলু, তৈলবীজ প্রচুর পরিমাণে কিন্তু আমাদের এই সমভূমি অঞ্চলে তৈরি হয়, সমভূমি অঞ্চলে মাটিতে তৈরি হয়। তাই এই পলিমাটি অঞ্চলকে বা সমভূমি অঞ্চলকে পশ্চিমবঙ্গের খাদ্য ভাণ্ডার বলা হয়। ঠিক আছে? আচ্ছা তোমরা আমাকে বলো পশ্চিমবঙ্গের সব থেকে বেশি ধান উৎপন্ন হয় কোথায়? কোন জেলাতে? বর্ধমান জেলা। ভেরি গুড। তাই কিন্তু বর্ধমান জেলাকে আমরা কি বলি? পশ্চিমবঙ্গের ধানের গোলা, তাই তো? ঠিক আছে। এখন স্টুডেন্ট দেখো এই যে খাদার আর ভাঙ্গার এটা কিন্তু পার্থক্যটা পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। এই পার্থক্যটা তোমরা একটু বুঝে নাও। দেখো তোমরা জেনেছো যে খাদার আর ভাঙ্গার কাকে বলে, সেখান থেকে কিন্তু কিছু পার্থক্য হয়। যেমন কি হতে পারে? খাদার কিন্তু নদীর তীরবর্তী অংশে এবং ভাঙ্গার কিন্তু নদীর থেকে দূরবর্তী পলিমাটি নিয়ে গঠিত, তাই তো? যেহেতু খাদার নদীর তীরে অবস্থিত তাই এটা নবীন, আর ভাঙ্গার কিন্তু অনেকটা নদী থেকে দূরে তাই এটা প্রাচীন। আর নদীর তীরে অবস্থিত হওয়ায় এখানে কিন্তু মাটি অনেকটা বেশি উর্বর খাদারের, আর ভাঙ্গারে কিন্তু নদী থেকে দূরে অবস্থান হওয়ায় এর মাটির উর্বরতা কিন্তু অপেক্ষাকৃত কম। আর একটা দেখো বন্যা, প্রতি বছর কিন্তু বন্যার সময় এই নতুন পলিমাটি বা খাদার অংশে কিন্তু মাটি সঞ্চয় হয়, পলি সঞ্চয় হয়। কিন্তু উচ্চতা বেশি হওয়ার জন্য বা দূরবর্তী অংশে কিন্তু নদীর বন্যার এই পলিগুলো সঞ্চিত হতে পারে না। আচ্ছা আচ্ছা, নামের দিক দিয়েও কিন্তু 2টি পার্থক্য আছে। ঠিক আছে? এই যে খাদার, এই খাদারটা তো আমরা পশ্চিমবঙ্গকে খাদার বলছি, কিন্তু পাঞ্জাবে কিন্তু এই খাদারকে বলে বেড। এটা কিন্তু একটু ইম্পর্টেন্ট, তোমরা নোট ডাউন করে নিতে পারো। পাঞ্জাবে খাদারকে কি নামে ডাকা হয়? পাঞ্জাবে কিন্তু এর নাম বেড। আর উত্তরপ্রদেশে ভাঙ্গারকে বলা হয় ধায়া। ঠিক আছে? আচ্ছা
এবারে দেখো আমাদের যে পশ্চিমবঙ্গে পলিমাটি রয়েছে, এই পলিমাটির আধিক্য এত বেশি কেন? অর্থাৎ পলিমাটি আমাদের পশ্চিমবঙ্গে বেশি কেন, অন্যান্য মাটির তুলনায় পলিমাটি কেন বেশি, এই সম্পর্কে আমরা 3টে পয়েন্ট জানবো। ভূ প্রাকৃতিক গঠন। ভূপ্রাকৃতিক গঠনের মধ্যে আসছে দেখো, আমাদের পশ্চিমবঙ্গের কিন্তু বেশিরভাগ অংশই কিন্তু সমভূমি, তাই না? তার ফলে কি হচ্ছে, সমভূমি হওয়ার ফলে কিন্তু এই যে পার্বত্য অঞ্চলের নদ নদী কিন্তু অসংখ্য নদীর সৃষ্টি হয়েছে, সেইগুলো কিন্তু এই পশ্চিমবঙ্গর মধ্যে দিয়ে প্রবেশ করে বাংলাদেশে গেছে কিছু, আবার কিছু বঙ্গোপসাগরে এসে মিশেছে, তাই তো? যেহেতু আহ, গঙ্গা নদী এবং ব্রহ্মপুত্র দুটো নদী আছে, এই নদী দুটির মাঝখানে আমরা অবস্থান করছি, দোআব অঞ্চল, অর্থাৎ দুটো নদীর মাঝখানের যে অংশ, সেই অংশে আমরা বসবাস করায় প্রচুর পরিমাণে পর্বত থেকে বা মালভূমি অঞ্চলের যে ল্যাটেরাইট মৃত্তিকার সাথে নুড়ি কাঁকড় বালি পলি এসে কিন্তু আমাদের এই সমভূমির সৃষ্টি করছে, ঠিক আছে? বন্যা, দেখো প্রতি বছরই কিন্তু বন্যার সময় এই যে হিমালয় থেকে নদীর সাথে নুড়ি কাঁকড় বালি আসছে, এগুলো বন্যার সময় কিন্তু দুকুল ছাপিয়ে কিন্তু নতুন পলিমাটির দিনের পর দিন কিন্তু সৃষ্টি হচ্ছে, যেটা কিন্তু বর্তমানেও হয়। অন্যান্য কি রয়েছে? অন্যান্য রয়েছে ল্যাটেরাইট মৃত্তিকা, যেমন নদীর ক্ষয়কাজের ফলে ল্যাটেরাইট মৃত্তিকা অন্য জায়গায় সঞ্চিত হয়ে কিন্তু এই পলিমাটির সৃষ্টি করছে, ঠিক আছে? দুটো কোশ্চেন কিন্তু খুব ইম্পর্টেন্ট, তোমরা এটা লিখে নিতেও পারো বা এটা মনে রাখবে। খাদার ও ভাঙ্গারের পলিমাটির মধ্যে পার্থক্য কি, এবং পশ্চিমবঙ্গে যে পলিমাটির আধিক্য বা বেশি হওয়ার কারণ কি, ঠিক আছে? এখন আমরা জানবো স্টুডেন্ট, যে পশ্চিমবঙ্গের মাটিটা কিভাবে ক্ষয় হচ্ছে। এতক্ষণ আমরা কি জানলাম, যে পশ্চিমবঙ্গের কোন অঞ্চলে কি কি মাটি পাওয়া যায় বা মাটির সৃষ্টি হচ্ছে কিভাবে, তাই না? এবারে কিন্তু আমরা পড়বো পশ্চিমবঙ্গের মাটিটা কিভাবে ক্ষয় হচ্ছে। দেখো, আমরা পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চল পড়লাম, সমভূমি অঞ্চলে মাটি পড়লাম, পার্বত্য অঞ্চলে মাটি পড়লাম, তাই না? এই সমভূমি অঞ্চল বাদে পার্বত্য অঞ্চলে মাটি আর মালভূমি অঞ্চলে মাটি কিন্তু বেশি ক্ষয়প্রাপ্ত হচ্ছে এবং বধ্যভূমির সৃষ্টি করে চলেছে। এর কারণগুলো কি যদি আমরা ভাঙি, তাহলে কিন্তু দুটি ভাগে ভাগ করা যেতে পারে। এক প্রাকৃতিক কারণ, দুই মানবীয় কারণ। মানবীয় কারণ অর্থাৎ মনুষ্য সৃষ্ট কারণ, অর্থাৎ আমাদের যে কাজকর্মের ফলে কিভাবে মাটি ক্ষয় হচ্ছে। আচ্ছা স্টুডেন্ট, তোমরা বলো আমাকে যে মাটি কিভাবে ক্ষয় হতে পারে, মাটি কিভাবে ক্ষয় হতে পারে বলো। ভেরি গুড, ধস নামার ফলে, তাই তো? ধস নামার ফলে, আর গাছ কেটে নেওয়ার ফলে। বাহ, এই তো তোমরা মোটামুটি জানো তাহলে। দেখো, প্রাকৃতিক কারণ হচ্ছে যেগুলো প্রকৃতি দ্বারা সৃষ্টি হয়। প্রবহমান জলাধারা, মানে জল এত জোরে বয়ে চলেছে, তার সাথে কিন্তু মাটি ধস নেমে যাচ্ছে, ফলে মাটি ক্ষয় হচ্ছে। বায়ু প্রবাহ, কোনো একটা অংশে বায়ু বছরের পর বছর বা ক্রমাগতভাবে মাটিতে ধাক্কা দিয়ে চলেছে, তার ফলে কিন্তু মাটি অনেক সময় আলগা হয়ে ক্ষয় হয়, ঠিক আছে? বৃষ্টিপাত, ভূমির ঢাল, দেখো ক্রমাগত যদি বৃষ্টি হয়, ক্রমাগত দেখবে পাহাড় অঞ্চলে দেখবে ঢালু জমি, তাই না? এই ঢালু জমিতে যদি ক্রমশ বৃষ্টি হয়, তোমরা ছবিতে দেখো, পাহাড়ের দেখো ঢালে রাস্তা ছিল, সেখানে কিন্তু আহ, ধস নেমেছে, এই মাটিটা কিন্তু নিচের দিকে নেমে গেছে, এভাবেও কিন্তু মাটি ক্ষয়প্রাপ্ত হচ্ছে। আর আমাদের বা মনুষ্য সৃষ্ট কারণ যদি বলি, জনসংখ্যার অত্যাধিক চাপ। জনসংখ্যা কিভাবে হচ্ছে মাটি ক্ষয়? জনসংখ্যার অত্যাধিক চাপের ফলে গাছপালা কেটে নিচ্ছি আমরা, তার ফলে মাটি আলগা হয়ে যাচ্ছে, তাই না? সেভাবেও কিন্তু মাটি ক্ষয় হচ্ছে। যথেচ্ছ পশুচারণ, দেখো প্রচুর পশু রয়েছে যারা তৃণ খেয়ে বেঁচে থাকে বা গাছপালা খেয়ে বেঁচে থাকে, তারা কিন্তু গাছপালা বাড়তে কি বাড়ার আগেই খেয়ে নিচ্ছে, বা তাদের পায়ে চাপে পড়ে ছোট ছোট গাছপালা কিন্তু মারা যাচ্ছে, তার ফলেও কিন্তু মাটি ক্ষয় হচ্ছে। বৃক্ষচ্ছেদন, সব থেকে বড় এবং গুরুত্বপূর্ণ কারণ হলো এই বৃক্ষচ্ছেদন। আমরা আমাদের অজান্তেই কিন্তু মাটি ক্ষয় করে চলেছি এই গাছপালা কাটার মাধ্যমে। দেখো গাছের যে শিকড়, সেই শিকড় কিন্তু মাটিকে খুব শক্ত করে আগলে ধরে রাখে, তাই না? যদি গাছ
কেটেই নেই আমরা সমস্ত, তাহলে মাটি তো আলগা হয়ে যাচ্ছে। মাটি আলগা হয়ে গেলেই তো সামান্য বৃষ্টিতে ঝড়ে ক্ষয়ে যাবে। সেটাই কিন্তু বর্তমান সমাজে হয়ে চলেছে। এছাড়া রয়েছে দেখো অবৈজ্ঞানিক খনন, অর্থাৎ মাটিতে কিন্তু খনিজ পদার্থ মিশে থাকে, তাই তো? এই খনিজ পদার্থ যখন আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এই যে উত্তোলন করব খনিজ পদার্থ, সেটা কিন্তু একটা বৈজ্ঞানিক পদ্ধতিতে হয়ে থাকে। কিন্তু বর্তমানে এই অবৈজ্ঞানিক খননের ফলে কিন্তু ধস নামছে, ঠিক আছে? এছাড়া মাটিতে আমাদের যে প্লাস্টিক ফেলছি, নোংরা আবর্জনা ফেলছি, তার ফলেও কিন্তু মাটি দিনের পর দিন ক্ষয়প্রাপ্ত হচ্ছে। আচ্ছা, ঠিক আছে স্টুডেন্ট, আমরা তাহলে জানলাম যে পশ্চিমবঙ্গের মাটি কিভাবে ক্ষয় হচ্ছে। সমভূমি অঞ্চলের তুলনায় মালভূমি এবং পার্বত্য অঞ্চলের মাটি কিন্তু বেশি ক্ষয় হচ্ছে, এবং কি কারণে ক্ষয় হচ্ছে সেটাও বিস্তারিত জানলাম। আচ্ছা, এই হচ্ছে টোটাল পশ্চিমবঙ্গের মাটি সম্পর্কে আমরা পড়ে ফেললাম। এবারে তোমাদের জন্য কিছু আমি গুরুত্বপূর্ণ প্রশ্ন তৈরি করেছি। সেই প্রশ্নগুলো তুমি খাতায় লিখে নিতেও পারো, বা বুঝে নিতেও পারো পড়ে পড়ে। ঠিক আছে, দেখো তাহলে। দেখো স্টুডেন্ট, এগুলো কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। ঠিক আছে, আহ, 1 নম্বর, দেখো পশ্চিমবঙ্গের সবচেয়ে উর্বর মাটি কোনটি? বলো, সব থেকে বেশি যে মাটি, পলি মাটি। ভেরি গুড। 2 নম্বর, দেখো সুন্দরবন অঞ্চলের মাটি কি প্রকৃতি? আচ্ছা, সুন্দরবন অঞ্চলের মাটি কি প্রকৃতির? পলি মাটি, না লবণাক্ত মাটি, না পর্জল মাটি, কোন প্রকৃতির? লবণাক্ত মাটি। ঠিক আছে। 3, খাদার কাকে বলে আর ভাঙ্গার কাকে বলে? 4, খাদার নদীর তীরবর্তী অংশের পলিমাটিকে বলে খাদার, আর ভাঙ্গার তোমরা বলো। ভেরি গুড, নদীর থেকে দূরে যে পলিমাটি থাকে, তাই তো? আচ্ছা, পশ্চিমবঙ্গের ধানের ভান্ডার বলা হয় কোন জেলাকে? বলো, পশ্চিমবঙ্গে ধানের ভান্ডার বলা হয় কোন জেলাকে? পূর্ব বর্ধমান। ভেরি গুড। আচ্ছা, ভারতের মাটি গবেষণাগার কেন্দ্র কোথায় অবস্থিত? এটা তোমরা খাতায় নোট ডাউন করে নাও। ভারতের খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। এই যে মাটি নিয়ে আমরা এত আলোচনা করলাম, মাটির বিভিন্ন স্তর, বিভিন্ন বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করলাম, এই যে মাটিটা নিয়ে পরীক্ষা নিরীক্ষা বা গবেষণা হয় কোথায়? ভারতে। আচ্ছা, লেখো এটা, মধ্যপ্রদেশ রাজ্যের ভোপালে। ঠিক আছে, তাহলে ভারতের মাটি গবেষণাগার কেন্দ্র রয়েছে মধ্যপ্রদেশের ভোপালে। আচ্ছা, এরপরে দেখো, উত্তরে পার্বত্য অঞ্চলে কোন ফসল ভালো হয়? বলো তোমরা আমাকে। প্রথমেই আমি বলেছিলাম কিন্তু সারা পৃথিবী বিখ্যাত চা, তাই তো? দার্জিলিং এর চা। আচ্ছা, উত্তরে পার্বত্য অঞ্চলে সব থেকে ভালো হয় তাহলে চা। আচ্ছা, পরে কোশ্চেন দেখো, পশ্চিমবঙ্গের কোন কোন অঞ্চল পলিমাটির আধিক্য বেশি? পলিমাটির আধিক্য বেশি কোন কোন অঞ্চল, অর্থাৎ কোন কোন জেলাতে কিন্তু এই পলিমাটির বেশি পাওয়া যায়? কোন কোন জেলাতে বলো? হ্যাঁ, আর? ভেরি গুড। উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, তারপরে মুর্শিদাবাদ, মালদা, বর্ধমান, নদিয়া, তাই তো? ভেরি গুড। ঠিক আছে, তাহলে স্টুডেন্ট, আমরা তাহলে আজকের পশ্চিমবঙ্গের মাটি সম্পর্কে বিস্তারিত জানলাম। আহ, পরবর্তী ক্লাসে কিন্তু আমরা আহ, পশ্চিমবঙ্গের স্বাভাবিক উদ্ভিদ সম্পর্কে আলোচনা করব, এবং তোমরা কিন্তু এই মৃত্তিকাটা পড়ে আসবে। আমি পরের ক্লাসে কিন্তু তোমাদের অবশ্যই পড়া ধরবো। ঠিক আছে, ধন্যবাদ ক্লাস, ধন্যবাদ স্টুডেন্ট, থ্যাংক ইউ।